তারপর অরণ্য কলটা ধরে ডালিয়ার হাতে ফোনটা ধরিয়ে বলল, আর ডালিয়াকে বলল, তুমি কথা বলো। ডালিয়া ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলো না কি বলবে, কিছুটা ভয় পেতে লাগলো। ফোনটা কানে নিয়ে আবার নিচে নামিয়ে ফেললো। অরণ্য বলল, আমি কি বলবো, আপনিই কথা বলেন। আমি কিছু বলতে পারবো না, আমার ভয় লাগছে। আর উনি কত বড় মানুষ, ওনার সাথে কথা বলা আমি পারবো না। আরে তোমার যা ইচ্ছে বলে দাও, এমন কিছু বলবা যাতে মাভিয়া আর কল না দিতে পারে। ভয় পাবার কিছু নেই, কথা বলো তো, আমি আছি তো, কিছু হলে আমি দেখব। ডালিয়া অরণ্যর কথা শুনে আবার কানে ফোনটা ধরলো, খেয়াল করলো মাভিয়া হ্যালো হ্যালো করেই যাচ্ছে। ডালিয়া কিছুটা ভয়ে ভয়ে বলল, হ্যালো, কে বলছেন? কে বলছি মানে? তুমি কে? আমি কে মানে? কি আপনি কল দিয়েছেন? কাকে কল দিয়েছেন জানেন না, আবার আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? এটা তো অরণ্যের মোবাইল, তুমি কে? তুমি অরণ্যের মোবাইল নিয়ে কী করছো? সেটার জবাব তো আমি আপনাকে দিতে বাধ্য নই। অরণ্যকে কও। অরু ব্যস্ত, এখন কথা বলা যাবে না। আর অরু চায় না আপনি ওকে ফোন দিন, সুতরাং শুধু শুধু ওকে ফোন দিয়ে বিরক্ত করবে না। তোমার সাহস কী করে হয় অরণ্যের ফোন ধরে এ টাইপের কথা বলতে? তুমি কি ওই মেয়েটা যে অরণ্যের মাথা খেয়েছে? আমি কে সেটা পরিচয় দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। আপনার সাহস কী করে এত রাতে একজন পরপুরুষকে কল দেওয়ার? অরণ্য পরপুরুষ না, অরণ্য আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। আহা, আপনি বেশ হাসালেন। স্ত্রী এর আগে প্রাক্তন কথাটা লাগালে ঠিক ছিল, কারণ বর্তমানে তো আপনি অরুর স্ত্রী না। আপনাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। এখন কোনো যুক্তিতে আপনি নিজেকে অরুর স্ত্রী বলে দাবি করেছেন, আর আপনার বিয়ে তো আকাশের সাথে হয়েছে। পরিচয় দিলে আকাশের পরিচয় দিন, কল দিলে আকাশকে কল দিন। অরুকে কেন ডিস্টার্ব করছেন? দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করছো। অরণ্যকে দাও বলছি। অরণ্যের সাথে আমার কথা আছে বললাম তো, দেওয়া যাবে না। আর দিব কেন? যাকে আপনি কাজ ভেবে ছুঁড়ে ফেলেছেন, সে যে একটা হীরের টুকরো ছিল, সেটা চিনতে পারেননি। আর আমি সেই হীরের টুকরোটাকে যত্ন করে রেখে দিয়েছি, আর এখন আপনি এসে দাবি করছেন এটা আপনার? আজীব মানুষ তো। এতবার করে বলছি ও ব্যস্ত, দেওয়া যাবে না, তবু বারবার চাচ্ছেন। মিনিমাম লজ্জাটুকু কি নেই আপনার? এই মেয়ে, তুমি অরণ্যের কি হও যে এত বড় কথা বলছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি অরণ্যের স্ত্রী হই, আপনি কেন আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছেন বুঝছি না। আর এত বড় সাহস আমাকে আমার অরুকে দিয়েছেন? বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন? এত রাতে কেউ কল দেয়? জানেনই তো এটা স্বামী স্ত্রীর প্রাইভেট সময়। এ সময় কল দিয়ে কেন বিরক্ত করছেন? রোমান্টিক সময়ে কল দিবেন না তো। ওরও ফোনটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু আমি ফোনটা ধরছি আপনাকে বোঝানোর জন্য, যেহেতু অরণ্য বিবাহিত, ওকে আর ডিস্টার্ব করবে না। প্লিজ আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না। আমরা অনেক ভালো আছি, আমাদেরকে ভালো থাকতে দিন। আপনি আপনার আকাশকে নিয়ে ভালো থাকেন, অন্যের সংসার ভাঙতে আসবেন না, আমাদের সুখের পথে কাটা হয়ে দাঁড়াবেন না। একের পর এক কথা ডালিয়া বলেই যাচ্ছিল, আর এদিকে অরণ্য বেশ মজা নিচ্ছিল। আর ডালিয়ার মুখে এমন কথা শুনে অরণ্য বেশ ভালো লাগলো। দুজনের ঝগড়া দেখে অরণ্য বেশ মজা নিচ্ছিল। ডালিয়ার কথা শুনে তো অরণ্য এসে লুটোপুটো খাচ্ছিল, কারণ মাবিয়া কোনোভাবেই ডালিয়ার সাথে কথায় পেরে উঠছিল না। অবশেষে ডালিয়ার কথার মাঝে মাবিয়া পেরে উঠতে না পেরে মাবিয়া বলল, আমি তোমাকে দেখে নিব মেয়ে, যে আপনি যা করার করেন, এখন ফোনটা কেটে আমাদের রোমান্স করার সুযোগ করে দিন। মাভিয়া রেগে মেগে ফোনটা কেটে দিল, আর ডালিয়া ফোনটা রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, আমি যে ওনাকে আপনার বউ পরিচয় দিয়েছে, আপনি রাগ করেনি তো? আরে আমি অনেক খুশি হয়েছি, আমি তো চাইছিলাম তুমি এমন বলো। তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো ডালু। ডালিয়া এবার লজ্জা পেল, মাথা নিচু করে বলল, আমি যাই তাহলে, আপনি ঘুমান। এ বলে চলে যেতে নিল। অর্ণ ডালিয়ার শাড়ির আঁচলটা ধরে টেনে বুকের কাছে এনে বলল, একটু আমার কাছে থেকে যাও। কেন, কি করবেন? কিছু না, সারা রাত তোমাকে দেখব, তোমার কপালে একটা চুমু এঁকে দেবো, জ্বালানা দিয়ে জ্যোৎস্না রাতের চাঁদটা উপভোগ করব। এখন একটা বকুল ফুলের মালা থাকলে ভালো হতো। বকুল ফুলের মালা দিয়ে কি করতেন? বকুল ফুলের মালাটা নিয়ে তোমার গলায় পরিয়ে তোমার গলা থেকে বকুল ফুলের ঘ্রাণটা উপভোগ করতাম। তারপর কী করতেন? তারপর তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতাম। এভাবে ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জা পেয়ে লাল হয়ে গেল। ডালিয়ার লজ্জা পেতে দেখে অরণ্য বেশ উপভোগ করলো আর বলল, যাও এবার নিজের ঘরে গিয়ে ঘুমাও, কালকে আমার নতুন জয়েন, সকাল সকাল উঠতে হবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু সকালে কি খেয়ে যাবেন বলুন? তুমি তোমার ইচ্ছে মতো রান্না করো। আচ্ছা, এই বলে ডালিয়ার রুমে চলে যায়। ডালিয়ার রুমে এসে অরণ্যের কথা ভাবতে থাকে। কত মায়া ভরা অরণ্যের বুকটা, সব কিছু যেন ডালিয়ার স্বপ্ন মনে হচ্ছিল। এসব ভাবতে ভাবতে ডালিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন খুব সকালে ডালিয়া ঘুম থেকে উঠে রান্না শুরু করে। রহমত চাচা এসে বলল, আরে মা, তোকে কষ্ট করতে হবে না, আমি করে দিচ্ছি, বল কি করতে হবে। চাচা তুমি যাও তো, এতদিন অনেক করেছো, এবার আমাকে করতে দাও। চুপ করে গিয়ে বসে থাকো, আরেকবার কাজ করতে চাইলে কিন্তু ভালো হবে না। পাগলি একটা, এমনভাবে শাসন করছে যেন
আমার মা হয়। মা কথাটা শুনে ডালিয়ার চোখের জল ছলছল করে উঠল। এভাবে তার বাবা কোনোদিন আপন করে কথা বলেনি। আর রহমত চাচা কত আপন করেই না কথা বলছে। রহমত চাচা ডালিয়াকে দেখে জল ফেলে বলে, কিরে মা, কাঁদছিস কেন? তোকে কি আমি কষ্ট দিয়েছি? মা বলেছি বলে রাগ করছিস? রহমত চাচা, এ চোখের পানি যে সুখের। তুমি যে ভালোবেসে মা ডেকেছ, কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ থেকে তুমি আমার চাচা না, বাবা। আমি তোমাকে বাবা বলে ডাকবো। তোমার মতো করে আমার বাবাও আমাকে ভালোবাসেনি। রহমত চাচা এক রাশ হাসি দিয়ে বলল, আমার লক্ষ্মী মা তুই। তোর যা মন চায় তাই ডাকিস। তোর মত তো লক্ষ্মী মেয়ের বাবা হতে পারে। আমি যে খুব খুশি। রান্না কি শেষ করছিস নাকি আরও বাকি? শেষ চাচা, এবার শুধু টেবিলে দেওয়ার পালা। হঠাৎ দাঁড়িয়ে শুনতে পেলো অরণ্যটাকে ডাকছে, ডালু ডালু কোথায় তুমি? আসতেছে, কিন্তু কেন? আমার মানিব্যাগ আর ঘড়িটা কোথায়? ড্রেসিং টেবিলের উপরে দেখুন। পাচ্ছি না তো, তুমি এসে দিয়ে যাও। ডালিয়া দৌড়ে উপরে গেল। উপরে গিয়ে দেখলো মানিব্যাগ আর ঘড়ি ড্রেসিং টেবিলের সামনে আছে। কিছুটা অভিমানের আগে চোখ নিয়ে মানিব্যাগ আর ঘড়িটা দিয়ে বলল, এখানেই তো আছে, তাহলে না করলেন যে? জানি আছে, কিন্তু আমি চাই ঘড়িটা তুমি পরিয়ে দাও, তাই আসতে বলেছি। এখন তাড়াতাড়ি ঘড়ি পরিয়ে দাও তো। আপনি মাঝে মাঝে কি করেন বুঝি না, বাচ্চাদের মতো আচরণ করেন একদম। তুমি জানো আমি কত বড় সিনিয়র তোমার? আবার তুমি আমাকে বাচ্চা বলো? 16 বছরের একটা পুচকি মেয়ে আমাকে বাচ্চা বলে? সাহস কত! হা হা। সে আপনি যাই বলেন, মাঝে মাঝে আপনাকে আমার বাচ্চাই মনে হয়েছে। হয়েছে, তোমার সাথে কথা বলে আমি পারবো না। এবার পাকা পাকা কথা রেখে আমাকে ঘড়িটা পরিয়ে দাও তাড়াতাড়ি। এত বক বক করতে পারে কি? আমি বকবক করি? আর কথা বলবো না। অরণ্য ডালিয়াকে টেনে বুকের কাছে এনে বলল, তুমি কথা না বললে যে আমি মরেই যাব। ডালিয়া অরণ্যের মুখটা চেপে ধরে বলল, মরার কথা বলবো, কিন্তু আমি সত্যিই কথা বলবো না। আপনি মরে যাবেন আমার আগে, এটা ভাবতেও পারি না। এ কথা আর বলবেন না। কথাটা বলে ডালিয়া একদম কেঁদে দিল। অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে এভাবে কাঁদে? মরতে তো সবাইকে একদিন হবে। আচ্ছা সরি, আমি আর কথা বলবো না। ডালিয়া অরণ্যকে নিয়ে এবার অভিমানী চোখ নিয়ে তাকিয়ে বলল, কান ধরে, তাহলে কান ধরে সরি বলেন। সত্যি কি কান ধরতে হবে? আজকে মাপ করে দেওয়া যায় না? কোনো মাপ নেই, কান ধরেন। অতঃপর কান ধরে মুচকে হাসি দিয়ে বলল, আমি আর এমন কথা বলবো না। আমি আর ডালুকে আর কষ্ট দেব না। আমার ডালুকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। এবার ডালু রানী আমার ঘড়িটা পরিয়ে দিন, না হলে অফিস যেতে লেট হবে। ডালিয়ার মুখে কোনো এক রাশ হাসি নিয়ে অরণ্যকে ঘড়িটা পরিয়ে দিল। এবার নাস্তা খেতে নিচে চলুন। ডালিয়াও নিচে গেল। রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখলো। হুট করে রান্নাঘর থেকে আসার সময় ডালিয়া পা পিছলে পড়ে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া পড়ে আছে। তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল। ডালিয়াকে রাগি কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো কি আছে? কাজ করবা আস্তে ধীরে। এখন যদি কিছু হতো, ওঠো আমার কাঁধে ভর দিয়ে। ডালিয়া অরণ্যর জারি শুনে একটু মন খারাপ করলো। অরণ্যর কাঁধে ভর করে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। অরণ্য বুঝতে পেরেছে ডালিয়া অভিমান করছে, তাই ডালিয়াকে বলল, হয়েছে হয়েছে, আর এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি যদি পরে ব্যথা পেতে তাহলে কে ভুগতো, আমি নাকি তুমি? এখন বসো, আজকে একসাথে খাবো। আপনি খান, আমি পরে খেয়ে নিব। একটা মাইর দেবো, তাড়াতাড়ি বস। অরণ্য ডালিয়াকে টেনে চেয়ারে বসিয়ে খাইয়ে দিল। ডালিয়া যেন স্বপ্নের সাগরে ভাবতে লাগলো এত সুখ তার কপালে সইবে তো, নাকি আবার সব সুখ ফিকে হয়ে যাবে। খাওয়া শেষ করে ডালিয়া অরণ্যকে জিজ্ঞাসা করলো, আপনি কখন আসবেন? আজকে তাড়াতাড়ি চলে আসবো, তুমি রেডি থাকো, বিকালে ঘুরতে যাব। কোথায় যাবে বলো তো? ডালিয়া অনেক ভেবে উত্তর দিল, শিশু পার্কে। অরণ্য ডালিয়ার কথা শুনে হাসতে হাসতে উত্তর দিল, এত জায়গা থাকতে শিশু পার্কে? আমার খুব ইচ্ছে ছিল শিশু পার্কে যাব, কিন্তু বাবা ব্যস্ত থাকায় কখনো যেতে পারে না। আর এরপর মা মরে যাওয়ায় তো আমার জীবনটাই পাল্টে গেল। শিশু পার্কে যাবো কীভাবে, এজন্য বললাম। না নিয়ে যেতে পারলে থাক। হয়েছে হয়েছে, মুখ ভার করে রাখতে হবে না, আমি এসেই নিয়ে যাব, রেডি হয়ে থাকো। ডালিয়া তো শুনে খুশিতে চুট করে অরণ্যকে জড়িয়ে ধরলো। তারপর আবার নাচতে নাচতে রুমে চলে গেল। অরণ্য ডালিয়ার খুশি দেখে ভাবতে লাগলো, মেয়েটা কত বাচ্চা সুলভ, আচরণগুলো একদম বাচ্চার মতো। আর হবেই না বা কেন? বয়সও তো একদম কম। 16 বছরের মেয়ে আর কত বড় পরিস্থিতি তাকে এ হাল করেছে। না হয় ডালু তো একটা বাচ্চা, একটু ভালোবাসা পেলে কতটা খুশি। ডালিয়াকে একটু ভালো রাখতে পেরে অরণ্যর মনে যেন একটা শান্তি লাগছে। এরপর অরণ্য অফিসে গেল। পুরনো অফিসটা যেন নতুন করে পেল। সেই চেনা হসপিটালটা, চেনা ঘর, অনেকটা বদলে গেছে। বদলে গেলেও যেন অরণ্যর কাছে চিরচেনা মনে হচ্ছে। অফিসটা আজ নতুন করে পেয়ে অরণ্যর বেশ খুশি হলো। আর মনে মনে ডালিয়াকে অনুভব করতে লাগলো, কারণ এ সব কিছু হয়েছে ডালিয়ার জন্য। ডালিয়ার জন্য আজ অরণ্য সব হারিয়ে পাওয়া জিনিস ফিরে পেয়েছে। ডালিয়ার প্রতি ভালো লাগাটা কখন যে অরণ্যের মনে ভালোবাসার রূপ নিয়েছে অরণ্য বুঝতেই পারেনি।
সব কাজ ছেড়ে বিকেল 3টায় অরণ্য বাসায় ফিরে দেখলো ডালিয়া একদম রেডি হয়ে বসে আছে। অরণ্য বুঝতে বাকি রইল না ডালিয়া শিশু পার্কে যাওয়ার জন্য অধীর আগ্রহে আছে। ডালিয়া অরণ্যকে দেখার পর বলল, আপনি এসেছেন? আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আপনার নাম্বার নাই যে কল দেবো। রহমত চাচা নাম্বার জানে না? ওরে আমার না ডালুটাকে মনে হয় খুব বেশি অপেক্ষা করে ফেলছে। মোবাইলটা দাও দেখি। ডালিয়া তার ছোট্ট ভাঙা মোবাইলটা অরণ্যের কাছে বাড়িয়ে দিল। অরণ্য সেই মোবাইলে অরণ্যের নাম্বারটা অরু রেখে সেভ করে দিল আর বলল, এই যে নাম্বারটা সেভ দিচ্ছি, এখন খোঁজ নিতে আর সমস্যা হবে না। আর চলেন তাড়াতাড়ি শিশু পার্কে যাই। কিন্তু কি করে যাবেন? চলেন রিক্সা করে যাই। একটু দূরে, এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যাবে না। আমরা গাড়ি দিয়ে যাব, আর আসার সময় অর্ধেক রাস্তা গাড়ি করে আসবো আর অর্ধেক রাস্তা রিক্সা করে। ওকে? আচ্ছা। তারপর দুজন মিলে শিশু পার্কে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া শিশু পার্কে গিয়ে বেশ খুশি। বাচ্চাদের মতো ঘোড়ায় চড়ছে, বিমান চড়ছে, কত কি নাই করছে। সত্যি তো, মেয়েটা তো বাচ্চা। আর অরণ্যকে ডেকে ডেকে বলছে, আমি একটু ফুলদানি গড়বো, আমি একটু রেলগাড়িতে উঠবো, আপনি আমার সাথে উঠুন। অরণ্য ডালিয়ার সাথে ওইখান থেকে নিজেকে বেশ বাচ্চা মনে হতে লাগলো, কারণ ডালিয়ার বাচ্চা সুলভ আচরণগুলো অরণ্যকে বেশ ভালো লাগছিল। ওইখানে ঘোরা শেষ, এবার বাসায় আসার পালা। অর্ধেক রাস্তা গাড়িতে এসে ডালিয়া আর অরণ্য নেমে গেল। ডালিয়া হুট করে বলে উঠল, হলুদ বাতি জ্বলে উঠেছে, কি মজা। অরণ্য বেশ হাসতে লাগলো ডালিয়ার কথা শুনে আর বলল, হলুদ বাতি জ্বলে উঠেছে, চলো একটু হেঁটে সামনে যেতে হবে, তারপর রিক্সা নিতে হবে। অরণ্য আর ডালিয়া খানিকটা পথ হেঁটে সামনে গেল। সামনে গিয়ে ডালিয়া যা দেখলো, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ ডালিয়া দেখলো একজন মধ্যবয়স্ক লোক রাস্তায় ভিক্ষা করছে আর একটা পা ভাঙা। ডালিয়ার লোকটাকে বেশ চেনা চেনা লাগছে। ডালিয়া দেখে লোকটার মুখটা লুকাতে চাইল। ডালিয়া লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো, এ আর কেউ না, যে তার বাবা। কিন্তু তার বাবার এ হাল হলো কীভাবে? ডালিয়া জটপট করে বাবার হাতটা ধরে বলল, বাবা তুমি এখানে? তোমার এ হাল কেন? এভাবে এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে? তুমি এভাবে ভিক্ষা করছো কেন? তোমার পা ভাঙছে কীভাবে? বাবা কথা বলছো না কেন? কথা বলো। কে তুমি? আমাকে বাবা বলে ডাকছো? আমি কারো বাবা না, আমি তোমাকে চিনি না। বাবা ভালো করে দেখো, আমি তোমার ডালিয়া। কতদিন পর তোমাকে দেখলাম। আমার ডালিয়া নামে কোনো মেয়ে নেই, আমি তোমাকে চিনি না। তুমি এখান থেকে যাও তো মা। বাবা এমন করে বলে না, আমার সাথে চলো তুমি, তোমাকে রেখে যাব না আমি। বললাম তো আমি কারো বাবা না। এই যে সাহেব, আপনার কে হয় ও? চাচা আমার বউ হয়। আপনি আপনার বউকে নিয়ে যান, হয়তো উনি ওনার বাবার চেহারা গুলিয়ে ফেলেছেন। আমার কোনো মেয়ে নেই। আচ্ছা চাচা, আপনি অস্থির হবেন না, আমি দেখছি। অরণ্য বুঝতে পারলো না ডালিয়া হঠাৎ ওনাকে দেখে এমন করছে কেন। তাই ডালিয়াকে বলল, দেখুন ডালু, উনি তো বলল তোমাকে চেনে না, হয়তো তোমার ভুল হচ্ছে। চলো এবার বাসায় যাই। না আরও, আমার ভুল হচ্ছে না, উনি আমার বাবা। আচ্ছা ডালু, এবার চলো বাসায় যাই। উনি তো যেতে চাচ্ছেন না, আমরা পরে একদিন আসবো না। এই বলে অরণ্য ডালিয়াকে চেপে রিক্সায় তুললো, আর ডালিয়া বাবা বাবা বলে চিল্লাতে লাগলো। রিক্সায় উঠে ডালিয়া বেশ কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়ার কান্না দেখে বলল, সত্যি কি উনি তোমার বাবা? তোমার কি কোথাও ভুল হয়েছে কিনা দেখো। দেখেন, আমি মেয়ে হয়ে বাবাকে চিনব না? উনি আমার বাবা, কিন্তু আমার বাবার এ হাল কীভাবে হলো? কিভাবে উনি এখানে আসলো? আমাকে বা কেন না চেনার ভান করলো? আমি তো ওনার টাকা পয়সা চাইবো না, বুঝতেই পেরেছেন, তবু কেন এমন করলো তা তো জানি না। তবে যে বাবা তোমার এত বড় ক্ষতি করেছে, এত কষ্ট দিয়েছে, সে বাবার জন্য তুমি চোখের পানি ফেলছো ডালিয়া? ওনার এই অবস্থা হয়েছে ভালোই হয়েছে। দেখেন, আমি জানি না উনি আমার সাথে যা করেছেন, অন্যায় করেছেন, এটা করা ঠিক ওনার ঠিক হয়নি, কিন্তু যতই হোক উনি আমার বাবা। ওনার জন্য আমি এক দুনিয়া দেখতে পেরেছি। যত নিকৃষ্ট হোক ওনার মেয়ে তো আমি, আর উনি তো আমার বাবা। হয়তো বাবা বুঝতে না পেরে সময়ের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা ভুল কাজ করেছে, তাই বলে মেয়ে হয়ে বাবাকে অস্বীকার করব? বাবার এমন দুর্দিন দেখে চুপ করে থাকবো? সেটা তো হয় না। অবশ্য ডালিয়ার কথা শুনে অবাক হলো। এত ছোট মেয়ে, কত বড় বুঝ, সে ঠিকই গভীরভাবে চিন্তা করে কথাগুলো বলছে। সত্যি ডালিয়া একটা অসাধারণ মেয়ে। ডালিয়ার দিকে তাকিয়ে দেখলো ডালিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অরণ্য ডালিয়ার চোখ দুটো মুছে দিয়ে বললো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠলো, মামা চলে আসছে, নামবে না? হ্যাঁ মামা, নামতেছি। মামা, মামির মনে হয় মনটা খারাপ। তা একটু খারাপ, এত সুন্দর মামিটারে কষ্ট দিয়েন না। আচ্ছা দিব না মামা, আপনাকে কত দিবা? আপনার যা ইচ্ছা দেন। অন্য পকেট থেকে 500 টাকার নোট বের করে দিল। রিক্সাওয়ালা 500 টাকার নোট নিয়ে বললো, এত বড় নোটের তো ভাঙতে হবে না, ছোট নোট দেন মামা। আরে ভাঙতে লাগবে না, পুরোটাই তোমাকে দিচ্ছি, তুমি তোমার মামির জন্য দোয়া করো। রিক্সাওয়ালা খুশি হয়ে বলতে লাগলো, মামা আল্লাহ আপনাকে ভালো রাখুক, মামির কোলে ফুটফুটে একটা সন্তান দিক, আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক। ডালিয়া রিক্সাওয়ালার কথা শুনে বেশ লজ্জা পেল। তারপর দুজনে বাসায় গেল। বাসায় গিয়ে যেন ডালিয়ার মনে পড়ে রইল তার বাবার দিকে। অনেকটা চুপচাপ হয়ে রইল ডালিয়া। বেশ কিছুক্ষণ বুঝতে পারলো ডালিয়া কষ্ট পাচ্ছে, আর এদিকে
ডালিয়া শুধু ভাবতে লাগলো তার বাবা কেন তার সাথে এমন করলো, কেন তার বাবা তাকে না চেনার ভান করলো, এ হাল কিভাবে হলো তার বাবার, তার বাবা সৎমা কোথায়, এসব ভাবতে ভাবতে ক্লান্তিতে ডালিয়ার চোখ বুজে আসলো আর ডালিয়া ঘুমিয়ে পড়লো। সকালে উঠে খেয়াল করলো সকাল 8টা বেজে গেছে। ডালিয়ার মাথায় আকাশ ভেঙে পড়লো, এত কিছু হয়ে গেছে এখনও কিছুই রান্না হয়নি, অরণ্য কী খেয়ে যাবে এ কথা ভেবে ডালিয়া তাড়াতাড়ি রান্না করে গিয়ে যা দেখলো অবাক না হয় পারলো না। দেখলো অরণ্য রান্না করতেছে। ডালিয়া অরণ্যকে দেখে কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি রান্না করতে কেন এসেছেন, আমাকে ডাক দিলেই পারতেন। তুমি এত সুন্দর করে ঘুমিয়েছো, তোমাকে ঘুমানো অবস্থা দেখে বেশ নিষ্পাপ লাগছিল, কেন জানি মন চাইছিল না তোমাকে ডাকতে, তাই ডাকিনি। আচ্ছা সরুন, এবার বাকিটা আমি করছি। আর কিছু করতে হবে না, তুমি চুপ করে গিয়ে বসো, আজকে আমি রান্না করব। এখানে পাকামো করতে আসবে না একদম। রান্না করে একদম আমাকে উদ্ধার করে দিছে, মনে হচ্ছে উনি একাই রান্নার বিষয়। ডালিয়ার বাচ্চা স্বরূপ উত্তর শুনে অরণ্য মনে মনে হাসতে লাগলো। এর মধ্যে রান্না শেষ করলো, তারপর টেবিল গুছাতে যাবে। ঠিক এই মুহূর্তে ডালিয়া বলল, এবার টেবিলটা গোছাতে আমাকে দিন, আমি রান্না করতে পারছি, টেবিলও গোছাতে পারবো, তুমি চুপচাপ বসে দেখো শুধু। ডালিয়া আর কী করবে বুঝতে পারলো না। অরণ্য বেশ ঘাট তেড়ামো শুরু করছে, তাই সে বসে বসে অরণ্যর কাণ্ড দেখলো। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ পেল রান্নাঘর থেকে। অরণ্য বলে উঠল, ডালু দেখো তো কে এসেছে। হ্যাঁ আমি দেখতেছি, এ বলে দরজা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা বেশ সুন্দরী। ডালিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি কে সেটা তোমাকে কেন বলবো? অরণ্য কোথায়? অরু তো রান্নাঘরে, কিন্তু আপনি কে? পরিচয় না দিয়ে ঢুকে পড়ছেন কেন? আমি আমার বাড়িতে ঢুকবো, তোমার কাছে কেন পরিচয় দিয়ে ঢুকবো? এখান থেকে ওদিকে যাও, আমাকে ঢুকতে দাও। আগে তো বলবেন আপনি কে? অন্য রান্নাঘর থেকে বলতে লাগলো, কী হলো ডালু, কে এসেছে? এত কথা কিসের? জানি না, আপনি এসে দেখেন তো কে এসেছে। চিনি না, একটা মেয়ে। দাঁড়াও আমি আসতেছি, ওনাকে বসতে বলো। অন্য রান্নাঘর থেকে এসে চমকে গেল, কারণ খেয়াল করলো মাবিয়া এসেছে। মাবিয়াকে দেখে অরণ্য বেশ চটে গেল। মাবিয়া বলল, তুমি এখানে কি করতে এসেছো মাবিয়া? অরণ্য, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে নাও। মাবিয়া প্লিজ তুমি চলে যাও, তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, প্লিজ যাও। অরণ্য, আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, যাও তো এখান থেকে। পাশ থেকে ডালিয়া বলে উঠলো, উনি কি বলতে চায় একবার শোনো। মাবিয়া ডালিয়ার কথা শুনে আরও চটে গেল আর বলল, এই মেয়ে আমাদের মধ্যে কথা বলার, তুমি কে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এভাবে কথা বলার? তুমি সেই মেয়েটা যে অরণ্যর মাথা খেয়েছে। ডালিয়া এভাবে অপমান করতে থেকে অরণ্য আরও রেগে গেল আর বলল, ও ডালিয়া, ডালিয়ার সাথে ভদ্র ভাষায় কথা বলো। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে ওকে অপমান করা? আর শোনো, ও আমার স্ত্রী। পাশ থেকে ডালিয়া কী জানি বলতে চাইলো, তখনই অরণ্য ডালিয়ার মাবিয়ার গালে কষিয়ে চর বসিয়ে বলল, আমাদের কথার মাঝখানে এখন তুমি কোনো কথা বলবে না। আর মাবিয়া, দেখছো তো তোমার জন্য ডালুর সাথে আমার ঝামেলা হচ্ছে। আমাদের সুখের সংসারটা নষ্ট করে দিও না, প্লিজ আমাকে মুক্তি দাও। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা কি জোর করে হয়? তুমি সেদিন আকাশের সাথে চলে গেছে, সেদিন তো আমি তোমাকে কোনো বাধা দেনি, জোর করে তোমাকে পেতে চাইনি। আজকে কেন তুমি আমাকে জোর করছো আর আমার আর ডালিয়ার জীবন জটিলতার সৃষ্টি করতো? তোমার জন্য ডালিয়ার গায়ে হাত তুললাম, প্লিজ মাবিয়া আমাকে ক্ষমা করে দাও, আমাদের দাম্পত্য জীবন নষ্ট করো না, তুমি চলে যাও। অরণ্য কথা শুনে মাবিয়া চোখের জল ছলছল করতে লাগলো। বুঝতে পারলো অরণ্য এখন ডালিয়ার হয়ে গেছে। অরণ্য এখন আর তার নেই। কিছুটা লজ্জিত আর অনুতপ্ত আর বলল, অরণ্য আমি সরি, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এভাবে পর করে দিয়েছো। বুঝতে পারিনি তুমি আর অরণ্য আমার নেই। তুমি এখন ডালিয়ার হয়ে গেছো, এটা ভাবতে পারিনি। আর তোমার জীবনে কাটা হয়ে দাঁড়াবো না। যে ভুল আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোমরা দুজন ভালো থেকো, আর ডালিয়ার মনে কষ্ট নিও না। তোমাদের মাঝে এভাবে আসা আমার ঠিক হয়নি। এই বলে মাবিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলো। আর ডালিয়া চটটা খেয়ে বেশ অভিমান নিয়ে রুমে গেল আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ডালিয়া খেয়াল করলো অরণ্য এসেছে। অরণ্যকে দেখে যেন ডালিয়ার অভিমান পাল্লাটা আরও ভারী হলো। ডালিয়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। অরণ্য ডালিয়াকে এদিকে টেনে নিজের দিকে মুখ ফেরালো, বলল, ডালু সরি, এভাবে চর দেওয়াটা ঠিক হয়নি। এভাবে চর না দিলে তো তুমি বলেই ফেলতে যে তুমি আমার স্ত্রী না। ডালিয়া অভিমানী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কীভাবে আমি এটাই বলতাম? আমি তোমার মনের কথা বুঝি, কিন্তু তুমি মাবিয়ার পক্ষে টানতেছিলে কেন? কারণ আপনি মাবিয়াকে ভালোবাসেন। আমি চেয়েছিলাম মাবিয়ার সাথে যেন আপনার সব ঠিক হয়ে যায়। কে বলেছে আমি মাবিয়াকে ভালোবাসি? আমার মনে হলো তুমি ভুল জানো, আমি মাবিয়াকে ভালোবাসি না। কিন্তু সরি, তোমাকে এভাবে চর দেওয়াটা ঠিক হয়নি, রাগ করো না। অরণ্য আদর পেয়ে ডালিয়ার অভিমানটা যেন আরও বেড়ে গেল। ডালিয়া এবার কেঁদেই দিল। অরণ্য ডালিয়াকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, আমার পাগলিটা অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর পাগলামিটা কান্না করো না, আর এমন ভুল করব না। আমার পাগলিটা যা বলবে তাই করব। কান্নাটা থামাও প্লিজ। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না, প্লিজ কেঁদো না।
এখন আর আদর করে কথাটা বলতে হবে না, চর দেওয়ার সময় হচ্ছিল না। অর্ণ এবার ডালিয়ার গালটা টেনে চুমু দিল আর বলল সরি। ডালিয়ার অভিমানটা বেশ কমে গেল। অর্ণ ঠোঁটের কোমল স্পর্শ। ডালিয়া লজ্জায় মাথা মুখটা দেখে বলল, আর লজ্জা পেতে হবে না, চলো এবার খেতে চলো, অফিস যেতে আজকে লেট হবে। যেভাবে বলছো লেট মনে হয় আমি করতেছে। এখন সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে তাই না? অর্ণ হাসতে হাসতে উত্তর দেয়, আমার ডালুর ঘাড়ে দোষ চাপানোর সাহস আমার আছে নাকি? এখন আর ঢং ধরতে হবে না, খেতে চলেন, না হয় আর আজকে অফিস যাওয়া লাগবে না। তারপর দুজন মিলে খেতে গেল। খাওয়া শেষে অরণ্য হাসপাতালে গেল আর ডালিয়া ঘরের কাজ করতে লাগলো। ডালিয়া কাজ করতে করতে খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অরণ্য আসার কথা ছিল 5টায়, কিন্তু এখনও আসেনি। 7টা বেজে এখনও আসতেছে না। ডালিয়া বুঝতে পারছিল না। ডালিয়া অরণ্যকে কল দিল, অরণ্যের নাম্বার বন্ধ। বারবার কল দিয়ে দেখলো নাম্বারটা বন্ধ। ডালিয়া বেশ চিন্তায় পড়ে গেল। অরণ্য ফোন করে কেন বন্ধ বুঝতে পারছিল না। ডালিয়ার রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন অরণ্য বাজবে। দেখতে দেখতে 9টা বেজে গেল। ডালিয়ার চিন্তা যেন আরও বেড়ে গেল। ডালিয়া বুঝতে পারছিল না কী করবে। হঠাৎ রহমত চাচা এসে বলল, ডালিয়া মা, তোর সাথে জানি কে দেখা করতে এসেছে। ডালিয়া জিজ্ঞাসা করলে, কে আসে বাবা? চাচা, তা তো জানি না, তুই গিয়ে দেখ তো মা। অরণ্য, কেন আসছে না চাচা? তা জানি না, তুই নিচে গিয়ে দেখ তো লোকটা চিনিস কি না। ডালিয়া নিচে গিয়ে দেখলো ডালিয়ার বাবা বসে আছে আর তার পাশে অরণ্য। ডালিয়া তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এখানে কিভাবে আসলে? আর কালকে তো আমার সাথে কেন এমন করলে? তোমার এ হাল কীভাবে হলো? ডালিয়ার বাবা হু হু করে কেঁদে দিল, সব পাপের শাস্তি রে মা, তোর সাথে যে অন্যায় করেছি আমি তারই শাস্তি পেয়েছি। তোকে না চেনার জন্য ধরেছি যে সুদিনে তোকে জুড়ে ফেলে দিয়েছিলাম আর দুদিনে তোকে বুকে জড়িয়ে নিলে তুই আমাকে লোভী ভাবতি মা। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। তোকে বের করে দেওয়ার কয়েকদিনের পর আমার অ্যাক্সিডেন্ট হয় আর তোর সৎ মা সব লিখে নিয়ে আমাকে বের করে দিয়েছে। এরপর আমি ভিক্ষা করে খাই মা। তোকে ফিরিয়ে দেওয়ার পর অরণ্য বাবা আজকে সন্ধ্যায় আমার কাছে যায়, আমাকে বুঝিয়ে এখানে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি বড় অন্যায় করে ফেলেছি। বাবার কথাটা শুনে অরণ্য ডালিয়ার দিকে তাকালো। অরণ্য এক রাশ হাসি দিয়ে চোখে সম্মতিসূচক ইশারা দিল আর ডালিয়া বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না বাবা তুমি যা করেছো না বুঝে করেছো, যতই যাই হোক তুমি আমার বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আজকে থেকে তুমি এখানেই থাকবে। ডালিয়ার বাবা ভিতরে ভিতরে বেশ অনুতপ্ত হলো। আর মেয়ের এমন আচরণ দেখে যেন আরও অনুতপ্তটা আরও বেড়ে গেল। তার ভুল বুঝতে পেরে ভিতরের কষ্টের ভারটা যেন আরও বেড়ে গেল। আর মা বাবা মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপর ডালিয়ার বাবা এখানেই রয়ে গেল। রহমত চাচা ডালিয়ার বাবাকে রুমে দেখিয়ে দিল আর খাবার খেতে দিল। আর ডালিয়া অরণ্যকে বলল, আগে রুমে চলো, তোমার খবর আছে। অরণ্য হাসতে হাসতে রুমে চলে গেল। ডালিয়াকে জড়িয়ে ধরে বলল, তা মহারানী বলেন কি করবেন আমাকে? ডালিয়া অরণ্যের হাতটা ছুটায় বলল, আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন না আমার আপনাকে নিয়ে চিন্তা হয়? আর কখনো এমন করবেন না। ইচ্ছা করেই বন্ধ করেছি। ইচ্ছা করে বন্ধ করেছে মানে? যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারে। আমার আর কোনো সারপ্রাইজ লাগবে না, আর এমন করবে না। আচ্ছা বাবা, আর করবো না। এবার রাগ দেখানো অফ করে খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। সারাদিন তো খালি রাগ দেখো। কি আমি রাগ দেখাই তাই না? আর আপনি কি কুকামগুলো করেন সেটার বেলায় কিছু না। থাকার বিস্ফোরণ ঘটাতে হবে না, আমার এই দোষ। এবার খুশি তো? খেতে দাও তাড়াতাড়ি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। এভাবে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসার রূপ নিল। মাবিয়াও এর মধ্যে ঝামেলা জড়ায়নি, কারণ মাবিয়া তার কাজে জন্য লজ্জিত। আর এদিকে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা বেশ জমে গেল। অরণ্য চিন্তা করলো ডালিয়াকে বিয়ে করবে, কিন্তু হঠাৎ এক রহমত চাচা এসে ডালিয়া আর অরণ্যকে বলল, কে জানি ডালিয়ার খোঁজ করতে এসেছে। অরণ্য বাবা আর ডালিয়া মা নিচে গিয়ে দেখে আসো তো। অরণ্য আর ডালিয়া তখন বসে বসে গল্প করছিল আর অরণ্য মনে মনে ভাবছিল যে আজকে ডালিয়াকে প্রপোজ করবে আর ডালিয়াকে প্রপোজ করতে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে চাচার এই কথা শুনে ডালিয়া আর অরণ্য নিচে চলে গেল। নিচে গিয়ে অরণ্য খেয়াল করলো একটা মধ্যবয়স্ক অপরিচিত লোক এসেছে। অরণ্য লোকটাকে ঠিক চিনতে পারলো না, তাই অরণ্য লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে কী জন্য? আপনাকে তো চিনলাম না। অপরদিকে ডালিয়া লোকটাকে দেখে ভয়ে মুচড়ে গেল, কারণ লোকটা আর কেউ না, লোকটা তার প্রাক্তন স্বামী। লোকটা ডালিয়াকে দেখে বলল, তুই আমার সাথে চল, তোলে বিয়ে করছি এখানে রাখার জন্য। লোকটাকে ডালিয়ার সাথে এভাবে কথা বলতে দেখে বেশ রেগে গেল। অরণ্য লোকটাকে রাগী কণ্ঠে জবাব দিল, কে আপনি? এখানে এসে অসভ্যতামি করছেন কেন? আপনার তো সাহস কম না, আমার বাড়িতে এসে আমার বউয়ের সাথে অসভ্যতামি ভাষায় কথা বলছেন? লোকটা আবার বিদঘুটে হাসি দিয়ে জবাব দিল, আমার বউ আপনার বউ কী করে হয়? একে তো 2 বছর আগে আমি বিয়ে করেছিলাম। এ আমার বউ? আপনি জিজ্ঞাসা করেন, আমাদের ডিভোর্সও হয়নি। আমার বউয়ের সাথে আমি
যেভাবে ইচ্ছা কথা বলবো, তাতে তোর কি? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তোর বাপের কি তাতে? অরণ্য লোকটার কথা শুনে বুঝতে পারলো না এ কেউ না, এ ডালিয়ার প্রাক্তন স্বামী। এবার অরণ্য আরও রেগে যায়, অরণ্যর রক্ত যেন মাথায় চড়ে গেল। অরণ্য কিছু বলার আগে লোকটা ডালিয়ার হাত ধরে বলল, চল আমার সাথে, চল, তোরে আর কষ্ট দিমু না, তুই আমার সাথেই থাকবি। ডালিয়া হাতটা ছুটানোর চেষ্টা করলো, কিন্তু শক্তির সাথে পেরে উঠল না। তাই চিল্লায় চিল্লায় বলতে লাগলো, আমাকে ছাড়েন, আমি আপনার সাথে কোথাও যাব না, আমার হাত ছাড়েন। অরণ্য লোকটার কাণ্ড দেখে রেগেমেগে বলল, ডালিয়ার হাতটা ছাড়ুন বলছি, তা না হলে ভালো হবে না বলছি। লোকটা আবারও বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার বউকে আমি ধরতেছি, তাতে তোর কি? আমি ছাড়বো না, ডালিয়াকে আমার সাথে করে নিয়ে যাব। বেশি তেড়িবেড়ি করলে অন্যের বউ অপহরণ করার মামলা ঠুকে দেবো কিন্তু। হাতটা ছাড়ুন ডালিয়ার, না হয় ভালো হবে না। ছাড়ুন না হাত, ডালিয়া আমার বউ, তুই কি করবি কর। এই বলে ডালিয়ার হাত টেনে নিয়ে যেতে চাইলো। অর্ণ বেশ রেগে ডালিয়াকে ওই লোকটার হাত থেকে ছুটিয়ে লোকটাকে কষিয়ে চড়মালা আর বলল, জানোয়ার, বেহায়া, নির্লজ্জ, কাপুরুষ, লজ্জা লাগে না ডালিয়াকে বউয়ের পরিচয় দিতে? বাপের বয়সী হয়ে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করছিস, আমারে মামলার ভয় দেখে 14 বছর বয়সের মেয়েকে বিয়ে করছিস, বাল্যবিবাহ করেছিস, বিয়ের রাতে নিজের স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাইছিস, নিজের বউরে নিজে ধর্ষণ করছিস, কুত্তার বাচ্চা, তুই তো একটা ধর্ষক। তারপর নিজের বউরে পতিতাপল্লীতে বিক্রি করে দিছিস, তুই তো একটা পাচারকারী। তুই আমার নামে কি মামলা করবে? আমি তোর নামে বাল্যবিবাহ মামলা করা, পাচার করার আর ধর্ষণের মামলা করব, দেখি তুই কিভাবে বাঁচাস। এসব বলে লোকটাকে অরণ্য আরও কয়েকটা কিল ঘুষি দিল। তারপর পুলিশ এসে দিল। পুলিশ তৎক্ষণাৎ এসে বলল, জি অরণ্য সাহেব বলেন, এই যে লোকটাকে ধরে নিয়ে যান, আপনাকে তো ফোনে সব জানিয়েছি এই লোকটার কাহিনী, একে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ অরণ্য সাহেব, আমরা একে নিয়ে যাচ্ছি, আপনি সময় করে একবার থানায় এসে ফাইল করে যাবেন, আর আমার লোকটার নামে চার্জশিট রেডি করে রাখবো। আপনাকেও ধন্যবাদ। তারপর পুলিশগুলো লোকটাকে ধরে নিয়ে যায়। ডালিয়া শুধু নীরব দর্শকের মতো সবটা দেখলো। ডালিয়ার চোখে জল ছলছল করে পড়তে লাগলো। অরণ্য ডালিয়াকে কাছে টেনে নিয়ে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। ডালিয়া চুপ হয়ে সব শুনল। অরণ্যর প্রতি আরও মুগ্ধ হয়ে গেল। যতই অরণ্যকে দেখছে ততই যেন ডালিয়ার ভালোবাসা দ্বিগুণ হয়ে যেতে লাগলো। কিন্তু এ ঘটনার প্রভাবটা মনে হয় অরণ্যর মনে দাগ কেটেছিল। সেদিনের পর থেকে অরণ্য ডালিয়ার সাথে খুব বেশি কথা বলতে পারছে না। ডালিয়া বুঝতে পারছিল না অফিসের ব্যস্ততার জন্য এমন করছে, নাকি ডালিয়ার উপর অরণ্যের ক্ষোভ জমেছে এজন্য, নাকি অরণ্য ডালিয়াকে মানতে কষ্ট হচ্ছে। এসব ভেবে ডালিয়া কিছুটা অস্থির হয়ে গেল। ইদানিং ডালিয়ার শরীরটা বেশ খারাপ হতে চলছে। ডালিয়ার যেন দিন দিন দুর্বল হতে লাগলো। একটা ডাক্তার দেখানো দরকার, কিন্তু অরণ্যকে বললে যদি রেগে যায়, তাই সিদ্ধান্ত নিল ডালিয়া আর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডালিয়া তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আমার সাথে একটু যেতে পারবা? কেন মা, কোথায় যাবে? ডাক্তারের কাছে যাব। কেন রে মা, কী হয়েছে তোর? আরে কিছু না, চলো যাই। মারে, আমার তো এক পা ভাঙা, আমাকে সাথে করে নিয়ে গেলে আরও ঝামেলা হবে। আমাকে সামলাবি নাকি ডাক্তার দেবকে? এর থেকে তুই তো রহমত চাচাকে নিয়ে যা। আচ্ছা বাবা। ডালিয়া তার বাবার রুম থেকে বের হয়ে রহমত চাচাকে ডাকলো। রহমত চাচা, রহমত চাচা। কি মা, কি হয়েছে? আমার সাথে একটু চলো তো। কোথায় যাব আগে বলো সেটা। ডাক্তারের কাছে যাব একটু। কেন রে মা, তোর কি হয়েছে? আরে তেমন কিছু না, একটু শরীরটা খারাপ, ডাক্তার দেখালে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, চলো তো। অরণ্যকে বলি, আরে ওকে বলতেই হবে, জানোই তো ইদানিং ও একটু বিজি, শুধু শুধু ও চিন্তা বাড়িয়ে লাভ নেই। আরে মা, মাটা দেখি বেশ সংসারী হয়ে গেছে, কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে এবার চলো। আরও আমাকে পাঞ্জাবিটাতে পাল্টাতে দিবি তো? আমি পাঞ্জাবিটা পাল্টায় আসি। আচ্ছা তাড়াতাড়ি আসো। রহমত চাচা কিছুক্ষণের মধ্যে নতুন পাঞ্জাবি পরে এসে ডালিয়াকে বলল, চল মা এবার। তারপর দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডালিয়া ডাক্তারের সিরিয়াল দিল। অতঃপর ডাক্তার দেখলো। ডাক্তার দেখে চেম্বার থেকে বের হলো। রহমত চাচা ডালিয়াকে বলল, কী রে মা, ডাক্তার কী বললো? কোনো সমস্যা নাই তো? ডালিয়া একরাশ হাসি দিয়ে বলল, আরে চাচা এত চিন্তা করুন না তো, সমস্যা নেই, সব ঠিক আছে, কিছু টেস্ট দিয়েছে, আজকে করে যাব, কালকে সকালে রিপোর্ট দিলে ডাক্তার আবার দেখবে, এমনি সব ঠিক আছে, তাহলে টেস্টগুলো করিয়ে যায়। আমি এখানেই বসে আছি। আচ্ছা রহমত চাচা। এই বলে ডালিয়া টেস্টগুলো করতে বের হলো। তারপর রহমত চাচা আর ডালিয়া বাসায় ফিরল। ডালিয়া ফিরে অরণ্যের জন্য রান্না করলো। অরণ্য আসার পর ডালিয়া অরণ্যকে খেতে দিল। অরণ্য তেমন কোনো কথা ডালিয়ার সাথে বলল না। ডালিয়া ভিতরে ভিতরে বেশ কষ্ট পেতে লাগলো। সত্যি কি অরণ্যর ব্যস্ততার জন্য এমন করছে, নাকি অন্য কিছু? এসব ভেবে ভেবে ডালিয়া না খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দেখলো অরণ্য ডালিয়াকে না বলে হাসপাতালে চলে গেছে। ডালিয়া বিষয়টা ভেবে বেশ কষ্ট পেল। তারপর রহমত চাচাকে ডাকতে লাগলো, রহমত চাচা, রহমত চাচা, তাড়াতাড়ি বের হও, ডাক্তারের কাছে যাব রিপোর্ট দেখাতে। ডালিয়া মা, তুই আজকে একটু একা যা, আমার আজকে কাজ আছে, ড্রাইভারকে নিয়ে গাড়ি করে যা। আচ্ছা চাচা। ডালিয়া রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ডালিয়া বাসায় এসে দেখলো
বাসার মেন দরজা খোলা, ঘরে কোনো আলো নেই। ডালিয়া এমন দেখে বেশ চমকে গেল, কারণ এমন তো কখনো হয় না। ডালিয়া ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। ডালিয়া রহমত চাচা বাবা বলে ডাকতে লাগলো, কেউ কোনো সাড়া দিল না। ডালিয়া তাদের রুমে গিয়ে দেখলো কেউ নেই। ডালিয়া বেশ ভয় পেয়ে গেলো, ভাবতে ভাবতে কারো কিছু হয়নি তো। ভয়ে ভয়ে ডালিয়া চারপাশে তাকালো, খেয়াল করলো চারপাশে কেউ নেই। ডালিয়ার ভয়টা যেন আরও বেড়ে গেল। হঠাৎ ডালিয়ার চোখ গেল অরণ্য রুমে। ডালিয়া খেয়াল করলো অরণ্য রুমের লাইটটা জ্বালানো। ডালিয়া দৌড়ে অরণ্য রুমে গিয়ে দেখলো অরণ্য চেয়ারে বসে বসে হাসছে। ডালিয়া বুঝতে পারলো না অরণ্য এভাবে হাসছে কেন। ডালিয়া বেশ চমকে গেল অরণ্য হাসি দেখে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আপনি এভাবে হাসছেন কেন? হারামজাদি, হাসবো না তো কাঁদবো? অরণ্য কথা শুনে ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ এই কোন অরণ্যকে দেখছে আর ডালিয়া? আর অরণ্য এভাবে কথা বলছে কেন? তাহলে কি অরণ্য আগের রূপে ফিরে এসেছে? ডালিয়া ভয়ে ভয়ে স্তব্ধ স্বরে অরণ্যকে জিজ্ঞাসা করলো, আপনি এভাবে কেন কথা বলছেন? অরণ্য এবার বিদঘুটে একটা হাসি দিল আর বলল, এভাবে কথা বলবো না তো কীভাবে বলবো? তুই কি ভেবেছিস আমি ভালো হয়ে গেছি? আমি তোর সাথে এতদিন অভিনয় করছি। হারামজাদি, তোর কথায় ভালো হয়ে যাবো ভাবলি কি করে? অরণ্যর কথা শুনে ডালিয়ার মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো। ডালিয়া হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়লো। অরণ্য খেয়াল করলো ডালিয়া নিচে বসে পড়েছে। অরণ্য তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল আর বলল, ডালু ডালু, কী হয়েছে তোমার? আমি তো মজা করছিলাম, আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি, একটু চারিদিকটা খেয়াল করে দেখো। ডালিয়া অরণ্যর কথা মতো মাথা তুলে চারিদিকে খেয়াল করে আর দেখলো বেলুন আর ফুল দিয়ে পুরো রুম সাজানো। এতক্ষণে ডালিয়া খেয়াল করেনি। হঠাৎ রহমত চাচা আর ডালিয়ার বাবা অরণ্যকে বেলুন ফাটাতে লাগলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। ও, ডালিয়ার আজকে জন্মদিন। ডালিয়া নিজেও ভুলে গেছে, আর ভুলবেই না বা কেন? কেন সে পথে গিয়েছে সেখানে আবেগের কোনো মূল্য নেই। ডালিয়া বেশ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমার জন্মদিন আপনি কিভাবে জানলেন? তোমার বাবা বলেছে। কিন্তু ডালিয়া এবার কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। অরণ্য বুঝতে পারলো না ডালিয়া এভাবে কেন কাঁদলো। অরণ্য দৌড়ে ডালু ডালু করে ডালিয়ার রুমে গেল। ডালু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কি তোমাকে খুব কষ্ট দিচ্ছি? ডালিয়া অরণ্যের কলার ধরে বলল, আপনাকে কতবার বলছি এই যে মজা আমার সাথে করবেন না, তবুও কেন এসব মজা করেন? আমাকে কষ্ট দেন, আমাকে কেন আপনি যন্ত্রণা দেন? এসব মজা আমার ভালো লাগে না। এসব মজা করলে আমি যে ভয় পেয়ে যাই, আমার কষ্ট হয়, সেটা কি আপনি বুঝেন না? তবুও কেন এমন করেন বলেন? এটা বলে ডালিয়া অরণ্যের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো আর অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডালু সরি, আমি আর কোনোদিন এমন মজা করব না। আমি বুঝতে পারিনি তুমি কতটা কষ্ট পাবে। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছিলাম। তুমি বলো আজকে আমার থেকে কি চাও, আমি তাই দেবো, সেটা মানার চেষ্টা করব। কিন্তু প্লিজ তুমি কান্না করো না, প্লিজ তুমি কান্না থামাও। এভাবে কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি ডালিয়া। ডালিয়া কান্না থামিয়ে অরণ্যকে আরও জোরে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে কথা দিন আপনি সবসময় এমন থাকবেন। আপনাকে কোনো মেয়ে আমিও যদি ছলনা করে ঠকাই, তবুও আপনি আগের মতো হবেন না। আমি আপনার কাছে শুধু এটাই চাই। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। ডালিয়া তার নিজের জন্য কিছু চাইলো না, উল্টো অরণ্যের ভালো চাইলো। অরণ্য ডালিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কথা দিলাম ডালু, আমি আর কোনো দিন আগের মতো হব না। প্লিজ তুমি ওই রুমে চলো, সবাই অপেক্ষা করছে, আর কান্নাকাটি করো না। ডালিয়া চোখ মুছে বলল, চলেন। তারপর ডালিয়া আর অরণ্য ওই রুমে গেলে একসাথে কেক কাটলো। অরণ্য ডালিয়ার হাতে রিং পরিয়ে দিল আর ঠিক 7 দিন পরে বিয়ে করবে। ডালিয়ার বাবা আর রহমত চাচা বেশ খুশি হলো। সবাই সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবে বিয়ে হবে। আর ডালিয়া অরণ্যকে একটা কাগজ দিল আর বলল, এটা হলো ওই লোকটার সাথে তোমার ডিভোর্সের কাগজে সাইন করে দাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমাদের মাঝে, তাহলে কেউ আর বাধা দিতে পারবে না। ডালিয়া সাইন করে দিল। অরণ্য ডালিয়াকে বললো, বিয়ে ঘরোয়াভাবে হলেও আমি চাই তুমি পরীর মতো সাজো, তোমাকে নিয়ে এই কয়েকদিন শুধু শপিং করব। ডালিয়া বেশ খুশি হলো। রাতে নিজের রুমে এসে ডালিয়া আংটিটা দেখতে লাগলো। পরদিন দুজনে মিলে শপিংয়ে গেল। ডালিয়া আর অরণ্য শাড়ির দোকানে গেল। ডালিয়াকে অরণ্য একটা নীল শাড়িতে দেখিয়ে বলল, ডালু তুমি এই শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। ডালিয়া মুচকি হেসে জবাব দিল, আমি জানি না আপনার নীল পছন্দ, তাই বলে বিয়ের দিনও নীল পরবো? আমি বিয়ের দিন লাল পরবো, লাল টুকটুকে বউ সাজবো। আমি একটা লাল শাড়ি কিনবো। আচ্ছা, আমার ডালু যা ইচ্ছে হয় তাই কিনবে। ডালিয়া একটা টকটকে লাল শাড়ি কিনলো, রকমারি গহনা কিনলো, আর অরণ্য একটা শেরওয়ানি কিনলো। আস্তে আস্তে সময় পার হলো। স্বপ্নের মতো যেন সুখের সময়টা পার হতে লাগলো। আর কালকে ডালিয়া আর অরণ্যের বিয়ের কথা মনে পড়তে অরণ্য বেশ আনন্দ পেতে লাগলো। ডালিয়াকে আপন করে পাবে এটা ভেবে যেন অরণ্যের মনটা খুশি হয়ে যেতে লাগলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহমত চাচা ডাকে অরণ্যের ঘুম ভাঙলো। রহমত চাচা কাঁপতে কাঁপতে বলল, অরণ্য, ডালিয়া ডালিয়া, কী হয়েছে চাচা, তুমি এমন করছো কেন? ডালিয়ার কী হয়েছে?
ডালিয়াকে কোথাও পাচ্ছি না, সারা বাড়ি তন্ন তন্ন খুঁজেছি, ডালিয়া কোথাও নেই। এত সকালে কোথায় গেছে, কিছু বলছে? হ্যাঁ বাবা, সত্যি বলছি, তুমি এসে দেখে যাও। অরণ্য সারা বাড়ি খুঁজে ডালিয়াকে পেল না। ডালিয়ার রুমে দেখলো ডালিয়া নেই, সাথে সাথে ডালিয়াকে কিনে দেওয়া শাড়ি গহনাগুলো নেই। হঠাৎ অরণ্যর চোখ গেল ডালিয়ার টেবিলের উপর, দেখলো একটা কাগজের গ্লাসের নিচে চাপা পড়ে। কাগজটা খুলে ডালিয়ার অগোছালো হাতের লেখা, আর সেখানে ডালিয়া লিখলো, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাড়ি আর গহনাগুলো নিয়ে গেলাম, আর আপনার সাথে করেছি, সবটা আমার ছলনা, আপনি মাফ করে দিন আমাকে। চিঠিটা পড়ে অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ডালিয়া এমন একটা কাজ করলো, বিশ্বাস করতে পারছে না। দিন গড়িয়ে রাত হলো, ডালিয়া আর আসলো না। অরণ্য মনে মনে ভাবলো, ডালিয়াও তাকে ঠকালো। যে ডালিয়াকে ঠকাবে না, ডালিয়া কথা সে রাখবে, সে আর আগের মতো জীবনে যাবে না, সব কিছু ঠিক মতো করবে। তবে এটা আবারও প্রমাণ হলো মেয়ে মানুষ ছলনাময়ী বিষাক্ত জাল। আস্তে আস্তে দিন পার হতে লাগলো, অরণ্যের গতিতে চলতে লাগলো। কেটে গেল 3 মাস। হঠাৎ একদিন অরণ্য খেয়াল করলো মাবিয়া এসেছে। মাবিয়াকে দেখে অরণ্য বেশ চমকে গেল, আর মাবিয়াকে দেখার পর অরণ্যর একটা ক্ষুদ্র মায়া জন্মালো। মাবিয়াকে অরণ্য জিজ্ঞাসা করলো, মাবিয়া তুমি হঠাৎ ভয় পেও না, আমি তোমার সাথে জোর করে থাকতে আসিনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। মাবিয়া শান্ত স্বরে জবাব শুনে অরণ্যর একটা মায়া কাজ করলো মাবিয়ার প্রতি। অরণ্য মাবিয়াকে জিজ্ঞাসা করলো, কী কথা? মাবিয়া অরণ্যর দিকে হাত বাড়িয়ে দিয়ে অরণ্যের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? আমি যে অনুতপ্তের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার করে নাও। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে কোনো ছলনা নেই, আমাকে মাফ করে দাও অরণ্য। অরণ্য মাবিয়ার চোখের দিকে তাকিয়ে দেখলো মাবিয়া বেশ নিষ্পাপ লাগছে। আজকে মাবিয়ার চোখে অরণ্য কোনো ছলনার ছাপ দেখতে পাচ্ছে না। আজকে মাবিয়াকে অনেক পবিত্র লাগছে। আর সত্যি তো মাবিয়া একটা ভুল করেছে, তাকে তো শুধরানোর সুযোগ দেওয়া উচিত। মাবিয়ার প্রতি হঠাৎ একটা মায়া জন্মালো অরণ্যের। এ মায়ার জাল ছিঁড়ে যেন অরণ্য আর বের হতে পারছিল না। তাই অরণ্য মাবিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার এই ছন্ন ছাড়া জীবনে কেন জড়াতে চাও? তুমি যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। মাবিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তবুও আমাকে ফিরিয়ে দিও না। পাশ থেকে রহমত চাচা বলে উঠল, অরণ্য বাবা, মাবিয়া মা যেহেতু ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও, তাকে আর কষ্ট দিও না, তাকে শুধরানোর একটা সুযোগ দাও, তোমরা আজকেই বিয়ে করে নাও। অরণ্য মাবিয়ার কথা শুনে ফেলে রহমত চাচা কথা ফেলতে পারল না। অতঃপর তারা বিয়ে করে নিল। মাবিয়া আগের থেকে বদলে গেল। মাবিয়া ডাক্তারি করা ছেড়ে দিয়েছিল আরও আগে। অরণ্য চায় না মাবিয়া জব করুক, আর মাবিয়া অরণ্যের বউ বলে পরিচয় দিতে বেশি ভালো বোধ করতো। মাবিয়া বেশ মানিয়ে নিল অরণ্যের সাথে। মাবিয়াকে পেয়ে অরণ্য বেশ খুশি। 1 মাস পর মাবিয়া অরণ্যকে বলল, একটা কথা বলার ছিল। অরণ্য মাবিয়ার কোমরে হাত দিয়ে কানে কানে বলল, কী কথা? মাবিয়া অরণ্যর দিকে ফিরে অরণ্যর কানে একটা চুমু দিয়ে বলল, তুমি বাবা হতে চলছো, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে শুরু করছে। অরণ্য মাবিয়ার কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। মাবিয়াকে কোলে নিয়ে ঘোরাতে লাগলো। মাবিয়া বলল, আস্তে আস্তে, বাবু ব্যথা পাবে যে। অরণ্য জিহ্বায় কামড় দিয়ে বলল, ও সরি, আজকে থেকে তোমার বাড়ির সব কাজ করা বন্ধ, আজকে থেকে শুধু রেস্ট নিবা। আমি চাই না বাবু আর বাবুর মায়ের কোনো ক্ষতি হোক। মাবিয়ার সম্মতিসূচক মাথা নাড়ল। অরণ্য আর মাবিয়ার জীবনে বেশ ভালোই কাটতে লাগলো। তারা বেশ ভালোই সময় কাটতে লাগলো। অরণ্য মাবিয়ার একটা বিষয় প্রথমে আপত্তি করলো, অরণ্য পরে আর এ বিষয় নিয়ে আপত্তি করেনি। কারণ মাবিয়া প্রতি মাসে 15,000 টাকা আলাদা করে কী করতো সেটা অরণ্যকে বলতো না। প্রথম প্রথম অরণ্য জানতে চাইলেও পরে ভাবলো হয়তো সংসারের কোনো কাজের জন্য রেখেছে, তাই পরে এটা নিয়ে মাবিয়াকে কিছু বলেনি। আস্তে আস্তে মাবিয়ার ডেলিভারির সময় আসলো। একদিন হঠাৎ মাবিয়ার ব্যথা চিল্লাতে লাগলো। অরণ্য মাবিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মাবিয়াকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল তাড়াতাড়ি, আর বের হয়ে বলল, অরণ্য সাহেব, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি, সরি। আপনার সন্তান ভালো আছে, আপনার কন্যা সন্তান হয়েছে। অরণ্য ভিতরটা যেন এক কথা শুনে দুমড়ে মুচড়ে গেল। অরণ্য দৌড়ে মাবিয়ার কাছে গিয়ে দেখলো মাবিয়ার নিতর দেহটা পড়ে আছে। মাবিয়াকে জড়িয়ে ধরে অরণ্য চিল্লিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ অরণ্য খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। অরণ্য পিছনে ফিরে যখন নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। খেয়াল করলো ডালিয়া দাঁড়ানো। অবশ্য ডালিয়াকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ডালিয়া তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? দেখো মাবিয়া মরে গেছে। জানি, অবশ্য মাবিয়া মরে গেছে, আর এটাই হওয়ার ছিল। মানে? তাহলে শোনো, সেদিন আমি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম মাবিয়া ডাক্তারের কাছে গেছে, আর বেশ আচ্ছন্ন মনে হচ্ছিল। মাবিয়ার চেহারাটা দেখে জানি না, আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে।
আমি দৌড়ে মাবিয়া যেখানে ডাক্তার দেখেছে সেখানে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ জানতে পারলাম মাবিয়ার বড় একটা রোগ ধরা পড়ছে আর মাবিয়া বাঁচবে 2 থেকে 3 বছর। এ কথা শুনে বেশ চমকে গেলাম। পরদিন মাবিয়ার সাথে যোগাযোগ করলাম। মাবিয়া বেশ কষ্ট পাচ্ছিল, নিজের রোগের জন্য বারবার নিজেকে দায়ী করছিল। ভাবছিল তোমাকে কষ্ট দিয়েছে তাই তার এমন হয়েছে, কিন্তু তার খুব শখ ছিল তোমার ভালোবাসা নিয়ে মরার। আমি মাবিয়াকে অনেক করে বললাম তুমি অরণ্যকে বিয়ে করো, আমি অরণ্যের জীবন থেকে চলে যাব। মাবিয়া রাজি হলো না, কিন্তু একদিন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। তাই মাবিয়াকে বললাম, মাবিয়া আমি অরণ্যকে কখনো বাচ্চা দিতে পারবো না, তুমি একে বিয়ে করো আর একটা বাচ্চা নাও, তারপর তোমার কিছু হলে আমি তোমার বাচ্চার দায়ভার নিব। আমি চাই তুমি অরণ্যের ভালোবাসা পাও, প্লিজ না করো না। মাবিয়া হতাশ কণ্ঠে বলল, কিন্তু সে তো আমায় ভালোবাসে না ডালিয়া, সে তো তোমাকে ভালোবাসে। আমি চাই না তোমাদের মাঝে আসতে। আমাদের মাঝে তুমি আসো না, বরং তোমাদের মাঝে আমি এসে পড়েছি। অরণ্য তোমাকেই ভালোবেসে বিয়ে করবে, শুধু আমার কথাটা শোনো। সেদিন আমার জোড়াজুড়িতে মাবিয়া রাজি না হয়ে পারলো না। সে রাজি ছিল, সে ডাক্তারের কাছে এসে জানতে পারলো এই সময় বাচ্চা নিতে পারবে কি না। ডাক্তার তাকে বাচ্চা নেওয়া যাবে, এতে তবে ঝুঁকি বেশি, হয়তো ডেলিভারির সময় মৃত্যু ঘটবে। মাবিয়া এটাই স্থির করলো যে তোমাকে বিয়ে করে বাচ্চা নেবে, কিন্তু আমি তোমার জীবনে থাকলে মাবিয়া কখনোই তোমাকে পেত না। তাই এত বড় নাটক করছি। আর আমি যদি তোমাকে এই ঘটনা বলতাম তাহলে তোমার মাবিয়ার প্রতি শুধু দয়া আসতো, ভালোবাসা না। আমি চেয়েছি মাবিয়াকে তুমি ভালোবাসো, চেয়েছি যে তোমার ভালোবাসা পেয়ে মরুক। মাবিয়া নিজের ভুল শুধরে নিয়েছে, আমিও চেয়েছি সে তার ভুল শুধরানোর পুরস্কার পাক। তার জন্য এত বড় নাটক করা। আর মাবিয়া 15,000 টাকা নিয়ে আমাকে পাঠাতো আমার খাওয়া খরচের জন্য। তুমি 1000বার জানতে চাইলো, সে বলেনি। আর আমাকে সে একলা ছাড়েনি, তার বাড়িতে আশ্রয় দিয়েছে। প্রতিদিন কথা হতো আমাদের। আর আজকে যখন মাবিয়ার পেন উঠলো আমাকেই প্রথম ফোন দিয়েছিল। মাবিয়া ডাক্তারকে আগেই বলে দিয়েছিল তোমাকে যেন না জানানো হয়। ডাক্তার তাই করলো। এবার তুমি যা শাস্তি দিবে আমি মেনে নেব। যদি মনে করো আমি আর মাবিয়া তোমাকে ঠকিয়েছি তাহলে তুমি যা শাস্তি দিবে তাই মেনে নেব। ডালিয়ার কথা শুনে অরণ্য নিস্তব্ধ হয়ে গেল, কারণ মাবিয়া এত বড় একটা রোগ নিয়ে ছিল, কত যন্ত্রণা না তাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু অরণ্যকে বুঝতে দেয়নি, হাসি মুখে সবসময় কথা বলছে। আর ডালিয়া নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিল, সেটাও কাউকে বুঝতে দিল না, বরং এবারও নিজেকে ছলনাময়ী প্রমাণ করে দিল। সত্যি মেয়েরা ছলনাময়ী। এই ছলনায় কিছু কিছু মানুষের জীবনে সুখ এনে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবন শেষ করে দেয়। অরণ্য সেদিন প্রথম ছলনার শিকার হয়েছিল, তখন তার জীবন নষ্ট হয়ে গেছিল। আর দ্বিতীয় ছলনা অরণ্যের জীবন পাল্টে দিও। মেয়েরা যেমন ছলনাময়ী বিষাক্ত জাল, তেমনি মেয়েরা ছলনাময়ী মায়ার বাঁধন। এ বাঁধন ছিঁড়ে যাওয়া ক্ষমতা কারো নেই। মাভিয়ার লাশটা অরণ্য জড়িয়ে ধরে বলতে লাগলো, একটা বার তো বলতে পারতা, দুজনের কষ্টটা ভাগ করে নিতাম। তাহলে না বলে কেন চলে গেলা, না বলে কেন ধোকা দিলে? এ কোন ছলনার মায়ায় আমায় ফেলে গেলে, যেখান থেকে বের হতে পারছি না? দেখো তো একবার, আমাদের কন্যা সন্তান হয়েছে, তুমি আরেক ছলনা রেখে গেলে। মাভিয়া, মাভিয়া দেখো ডালিয়া এসেছে, তুমি যে তাকে কিছু বলবা, এ মেয়েটা যে তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ডালিয়া কাঁদতে লাগলো। ডালিয়া মাভিয়ার বাচ্চাটাকে কুলে জড়াইয়া নিয়ে বলতে লাগলো, তোর 1 মা চলে গেছে তো কী হয়েছে, আমি আছি। তোর মায়ের যে কষ্টগুলো পেয়েছে, তোকে সেসব কষ্ট থেকে আগলে রাখবো মা, তোর কাছে কোনো কষ্ট আসতে দিব না। আর অরণ্যকে বলবো তোমার বাচ্চার মা হিসাবে কি আমাকে গ্রহণ করবে। অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি ছাড়া আমার মেয়েকে কে দেখবে বলো? মাভিয়া তো আমার মেয়ের ভার আগেই তোমাকে দিয়ে গেছে। এত বড় ছলনা করেছে যে এই ছলনার মায়া থেকে বের হতে পারবো না। ডালিয়া আর অরণ্য কাঁদতে লাগলো। মাভিয়ার তারা কবর দিল। কিছুক্ষণ পর অরণ্য ডালিয়াকে বিয়ে করে নিল, আর ডালিয়া তার ভালোবাসা ফিরে পেল। অরণ্য আর ডালিয়া সুখে সংসার করতে লাগলো। সেদিনের ঘটনার পর ডালু আর অরুর জীবন পাল্টে গেল। ডালিয়া এখন সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে একটা সংগঠন খুলেছে। সেখানে সুবিধা বঞ্চিত বিভিন্ন নারীদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর পতিতাপল্লী যেসব মেয়েদের জোর করে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকে উদ্ধার করে কাজের ব্যবস্থা করে দিয়েছে। ডালিয়া বেশ সময় পর হয়ে যায়, বাচ্চা, সংসার আর এসব সামাজিক কাজ করে। আর ডালিয়া আর অরণ্যের মেয়ের নাম রেখেছে মালিয়া। মাবিয়া নামের সাথে প্রথম অক্ষর আর ডালিয়ার নামের শেষ অক্ষর লিয়ার সমন্বয়ে মাবিয়া এ নামটা ডালিয়াকে বলেছিল যদি মেয়ে হয় এ নাম যেন রাখা হয়। অরণ্য ডালিয়ার মোড় পাল্টে গিয়েছে, তারা শুধু সুখে সংসার করতে লাগলো। পতিতাপল্লীর নাম শুনলেই আমরা সভ্য সমাজের লোকে তাদের প্রতি এক ঘৃণার চাদরে মুড়ে দিয়ে কথা বলে, কিন্তু তাদের এ পথে আসার আগের গল্পটা আমরা কখনোই শুনি না, কখনো এটা জানতে চাই না তারা কেন এখানে এসেছে। তাদের এখানে আসার আগে হাজারটা কারণ, হাজারটা গল্প, হাজারটা কাহিনী থাকে, তা আমরা না জেনেই তাদের নিকৃষ্ট বলে আমাদের সভ্য সমাজ থেকে মুখ আটকে। একটু সহানুভূতি আর ভালোবাসা পেলে যে তারাও কারো কারো জীবনের মোড় বদলাতে পারে, তা আমরা বুঝি। গল্পের ডালিয়ার মতো
হাজারটা নায়িকা সমাজে থাকলেও অরণ্যর মতো নায়কের বেশ অভাব। সমাপ্ত। পতিতা বললেই সমাপ্ত। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন, আর সেটা আমি কমিউনিটিতে দিয়ে দিব প্লেলিস্টের লিঙ্কটা।